মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এদিকে কেউ নাই, আমি যাইতাছি আর আইতাছি। পূর্ণা চারপাশ দেখল, ঘাটে অনেক নৌকা ট্রলার বাঁধা, কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করার আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে, কোনো ট্রলার এদিকেই আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে। তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। ৩-৪ দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়াদৌড়ি করছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে। কখন কোন ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামল। নৌকায় রয়েছে মজিদ, খলিল, সাথে আরও 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল। ছাদ থেকে নামল। মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর নিয়ে বলল, এখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মজিদের সাথে থাকা 2জন লোক মজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল, তাইলে এখন আসি ভাই। মজিদ বললেন, জি আসুন। শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো। আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না? মজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আরেকটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে। মজিদ বললেন, আরে আব্বা আমার, আমরাও তো আছি। খলিল বাঁকা স্বরে বললেন, সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই, এই কয়দিনে তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাধা দিয়ে খুব বিরক্ত নিয়ে বলল, তুই চুপ থাক। তোর ছেঁড়ারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব, সামনে না বিয়ে করাতে যাচ্ছ, সে বিয়ে ভেস্তে যাবে। আহ আমির, চাচাকে তুই তোকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচা ডাকি, আর তোমার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন, কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল। ভয়ঙ্কর রেগে আছে সে। মজিদ আর কথা বাড়ালো না। নৌকা ছেড়ে দেওয়া হয়। চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মন্তু বেরিয়ে আসে। আমিরকে বলে, ভাই, ছেড়িডারে সামলানি যাইতাছে না। যেভাবে সামলানো যায় সেভাবে সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এই কথাটা কতবার বলবো? মন্তু ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো। একটা বোরকা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমির রাফেদকে বলল, ঘাটের মুখে মানুষ আছে? না স্যার। বাজারের এক দোকানদার আরেক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, সবাই ওখানে। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল, কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভেবাচাকা খেয়ে গেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল, কি বলেন স্যার, এভাবে?
তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাঝ থেকেও তুলে আনতে হবে। মন্তরে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। আমির জায়গা ছেড়ে দূরে চলে যায়। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে, এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। কিন্তু কি করবে, বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কুগাইছে, ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফেদ হাঁ করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাছের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্তুকে নিয়ে ট্রলার থেকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরকা পরা মেয়েটি। অনেকক্ষণ হলো, তবুও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব মাথার ওপর তুলল। ব্যাগ থেকে টর্চ বের করলো। টর্চটির আলাদা বিশেষত্ব, এটি 3 রঙের আলো দেয়, তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে। পূর্ণা টর্চে চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ব্রুযুগল কুঁচকে আরও 2বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করল। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি? তখনই টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র 3 রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওদিকে আমির হাতের সিগারেট নদীর জলে ফেলে পিছনে ফিরে তাকালো, রাফেদ কি করছে দেখার জন্য। রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। 3 রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফেদ মন্টু পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফেদ মন্টুকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে রাফেদকে জোরে চেঁচিয়ে ডাকলো। আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্টু পিছনে তাকায়। পূর্ণও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে, তার কানেও আমিরের গলা এসেছে। 4টি চোখ হাঁ করে আমিরের দিকে তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকলো, ভাইয়া। আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো, বলল, পূর্ণা এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ায়। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করলো, মৃদুল। তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির 2 পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো, আবার অজানা একজন ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হয়। পূর্ণার বুক দুকপুক দুকপুক করছে। আমির যেহেতু জেনেছে, পদ্মজাও জানবে, আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই, ও আসতে চায় না, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি। নিজের ইচ্ছায় এসেছে নাকি কারো কথায় সেটা বুঝতে পারছি। ভয়ে লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। আমির গাম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই, তুই থাম মৃদুল। পূর্ণা আমার বোন। আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। সে ভয়ে বেয়ে বেয়ে করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো। কতদিন পর এভাবে মন খুলে হেসেছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছেই। প্রথমে পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল। এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে।
সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লেই কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নাই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি, কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল বলল, বন্ধু, বন্ধু হই। আমি ভ্রু উছিয়ে বলল, তাই না, তোরা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চকিতে তাকালো। গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করল, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমি প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবল পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকেলে। কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হাসুচোখ মাথা নাড়ালো। আমির খেয়াল করল মৃদুল পূর্ণা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মৃদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চল যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহারই নেবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল, ধুর ভাইয়া। আমির হাসল, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওরের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া, বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনল বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়। কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দ। ফর্সা চিমচাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বুঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচের সূক্ষ্ম স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনল না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা। ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা। সাথে গেল মন্তু। মন্তু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমির তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই।